আজকে আমি পড়ছি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি দুষ্প্রাপ্য বই ও ব্রিটিশ গোয়েন্দা। 1907 সাল, লন্ডন। ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী। সে সাম্রাজ্যে সূর্য ডোবে না, তাই সে দেশের মানুষ দর্পিত, তাদের দাপটে কাঁপে ভারতের মতো পরাধীন দেশের মানুষ। কিন্তু সেদিন খোদ লন্ডন শহরের পুলিশের সদর দপ্তরে সাজো সাজো রব। স্কটল্যান্ড ইয়ার্ডের নাম জগৎজোড়া। সেখানকার গোয়েন্দারা নাকি সকলেই এক একজন শার্লক হোমস। সেদিন কিন্তু তারাই তটস্থ। সাংঘাতিক একটি খবর এসেছে। খবরটি হলো, ভারতবর্ষ থেকে চরম অবাঞ্ছিত একটি ভয়ঙ্কর বস্তু ইংল্যান্ডে এসেছে। যেমন করেই হোক সেই জিনিসটিকে খুঁজে বের করতে হবে। কি সেই ভয়ঙ্কর বস্তু, যার জন্য স্কটল্যান্ড ইয়ার্ডের বাঘা বাঘা সব গোয়েন্দা চঞ্চল হয়ে উঠেছেন? গোয়েন্দারা খবর পেলেন, ভয়ঙ্কর বস্তুটি কোনো মানুষ নয়, কোনো অস্ত্র বা বোমা নয়, মারাঠি ভাষায় লেখা একটি বইয়ের পাণ্ডুলিপি। ভারতে সম্ভব হয়নি, তাই লন্ডনে আনা হয়েছে ছাপানোর জন্য। পাণ্ডুলিপিটি কোথায় আছে তা জানতে না পারলেও গোয়েন্দারা খবর জোগাড় করলেন ওটি সত্যিই ভয়ঙ্কর। পাণ্ডুলিপিতে লেখা আছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের অন্তরঙ্গ কাহিনী। যে সংগ্রামকে ইংরেজরা বিকৃতভাবে দেখিয়ে সিপাহী বিদ্রোহ বলে প্রচার করেছে, গোটা বিশ্বকে ভুল তথ্য পরিবেশন করেছে, এই পাণ্ডুলিপিটি সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার আসল সত্যকে। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের প্রামাণিক দলিল এটি। জ্বালাময়ী ভাষায় লেখা হয়েছে, হিন্দু আর মুসলমান ভাইয়েরা এক হয়ে পলাশির চক্রান্ত জর্জরিত পরাজয়ের শতবার্ষিকী উপলক্ষে ভারতে ইংরেজ শাসনের ভিত্তিকে শেকড়সুদ্ধ উপড়ে ফেলতে গিয়েছিল কিভাবে, তারই জ্বলন্ত কাহিনী। সেদিনের সেই বিপ্লব পন্থাকে অনুসরণ করে লেখক জাগিয়ে তুলতে চেয়েছেন ভারতের মানুষকে। লেখকের ভাষায় আগুন, সেই আগুনে বিপ্লবের দাবানল জ্বলে ওঠার সম্ভাবনা প্রবল। ওই লেখা পড়লে যুবকরা সব কিছু ভুলে ভারত মাতার শৃঙ্খল মোচন করতে ঝাঁপিয়ে পড়বেই। গোয়েন্দারা খবর আনলেন, পাণ্ডুলিপিটি এখনো ছাপা হয়নি, শিগগিরই হবে। স্কটল্যান্ড ইয়ার্ডের বড়কর্তা জানতে চাইলেন, পাণ্ডুলিপিটি কার লেখা? গোয়েন্দারা এবার আরও মারাত্মক খবর আনলেন, পাণ্ডুলিপিটি লেখা হয়েছে খোদ লন্ডন শহরে বসে। লেখক ব্রিটিশ মিউজিয়ামের পুরনো বই আর দলিলপত্র ঘেঁটে ওটি তৈরি করেছেন। পাণ্ডুলিপিটি ছাপা হলে এবং কোনো রকমে ভারতে গেলে ইংরেজ শাসনের ভিত টলে যেতে পারে। পাণ্ডুলিপিটির লেখক এক মারাঠি যুবক, নাম বিনায়ক দামোদর সাভারকর। নাম শুনে ভারত থেকে আরও খবর আনিয়ে তটস্থ হয়ে উঠলেন স্কটল্যান্ড ইয়ার্ডের বড়কর্তা। ভারত থেকে সাংঘাতিক খবর এসেছে, সাভারকর একজন দুরন্ত বিপ্লবী। অভিনব ভারত নামে এক গোপন বিপ্লবী দলের নেতা সে। এই দলের শাখা ইউরোপের বিভিন্ন শহরে, এমনকি আমেরিকায় পর্যন্ত গড়ে উঠেছে। উচ্চশিক্ষার অজুহাতে সে লন্ডনে এসেছে, কিন্তু তার আসল উদ্দেশ্য হল বিদেশি শক্তির সাহায্যে বিপ্লবের আয়োজন করা এবং স্বাধীনতা লাভের পথ পরিষ্কার করা। স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা আরও তৎপর হয়ে উঠলেন। তাদের কাছে জরুরি নির্দেশ এসেছে, পাণ্ডুলিপিটি যেভাবেই হোক হস্তগত করতে হবে, আর দেখতে হবে কোনোভাবেই যেন বইটি ছাপা না হয়। বই ছাপাতে হলে প্রেসে দিতেই হবে, কিন্তু বইটি ছাপাতে গিয়ে সাভারকর প্রচণ্ড ধাক্কা খেলেন। শুধু লন্ডন নয়, গোটা ইংল্যান্ডের সব প্রেসেই হানা দিতে শুরু করলেন গোয়েন্দারা। প্রেসের মালিকদের সতর্ক করে দেওয়া হলো, তারা যেন ওই রকম কোনো বই না ছাপেন। কেউ যদি ছাপাতে আসে তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দিতে হবে। মোট কথা, বইটি যেন কোনোভাবেই ছাপা না হয়। লন্ডনে পাণ্ডুলিপিটির কোনো হদিশ না পেয়ে স্কটল্যান্ড ইয়ার্ড কলকাতার লালবাজারে সব খবর দিয়ে সতর্ক করে দিল, বইটি যেন কোনোভাবে ভারতেও না ছাপা হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের ঝানু গোয়েন্দারা যখন পাণ্ডুলিপির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তখন কিন্তু রোজ খোদ লন্ডন শহরেরই এক গোপন জায়গায় অভিনব ভারতের সভায় সেই পাণ্ডুলিপি থেকে খানিকটা করে পড়া হচ্ছে। ফলে দলের সদস্যদের উৎসাহ যেমন বেড়ে উঠছে, তেমনই সভা সংখ্যাও বেড়ে চলেছে। গোয়েন্দারা সব খবর পাচ্ছেন, শুধু গোপন সভাটি কোথায় হয় সেটাই ধরতে পারছিলেন না। আন্দাজ করে হানা দিয়ে দেখেছেন, তারা যাবার আগেই পাখি উড়ে গেছে। বারবার বোকা বনে যাচ্ছেন স্কটল্যান্ড ইয়ার্ডের ডাকসাইটে গোয়েন্দারা।
সব প্রেসে তাদের গুপ্তচর মজুদ, তারাও কোনো খবর দিতে পারছে না। অথচ গোয়েন্দারা জানেন পাণ্ডুলিপিটি যখন লন্ডনে আনা হয়েছে তখন তা এসেছে ছাপার জন্যই। এরই মধ্যে আরেক কাণ্ড, সাভারকার হঠাৎ একদিন দেখলেন তাঁর বইয়ের আলমারিতে সেই পাণ্ডুলিপিটি থেকে দুটো পরিচ্ছদ চুরি গেছে। সতর্ক হলেন তিনি। ইংল্যান্ডে কোথাও যে বইটি ছাপা সম্ভব নয় তা তিনি বুঝে গেছেন। খোয়া যাওয়া পরিচ্ছেদ দুটি নতুন করে লিখে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে সাভারকার পাণ্ডুলিপিটি ভারতে পাঠিয়ে দিলেন। বইটি ছাপার চেষ্টা আবার শুরু হলো। শুধু মুম্বাই নয়, মহারাষ্ট্রের কোনো প্রেসই বইটি ছাপতে রাজি হলো না। একটি ছোট প্রেসের মালিক ছিলেন অভিনব ভারতের সভ্য। তিনি ছাপবেন বলে পাণ্ডুলিপিটি নিয়ে এলেন। পুলিশও চুপ করে বসেছিল না, তাদের নজর ছিল ছোট প্রেসটির মালিকের উপর। সেদিন রাত্রিরে একজন পুলিশ অফিসার এসে প্রেস মালিককে সতর্ক করে দিলেন। বললেন, পুলিশ জেনে গেছে আপনার প্রেসে সাভারকারের সাংঘাতিক বইটি ছাপা হচ্ছে। কাল সকালে পুলিশ প্রেসে হানা দেবে। যা করার আজ রাত্রিরেই করুন, পাণ্ডুলিপিটি সরিয়ে ফেলুন। বন্ধু পুলিশ অফিসারের নির্দেশ মতো প্রেস মালিক পাণ্ডুলিপিটি সরিয়ে ফেললেন এবং একজন বিপ্লবীর হাত দিয়ে লন্ডনে সাভারকারের কাছে পাঠিয়ে দিলেন। পরদিন সকালে পুলিশ এসে প্রেসে হানা দিয়ে কিছুই পেল না। পাণ্ডুলিপিটি লন্ডনে ফেরত আসতেই সাভারকার ঠিক করে ফেললেন যেভাবেই হোক বইটি তিনি ছাপাবেন। কিন্তু কোথায়? শুধু লন্ডন শহর নয়, ইংল্যান্ডের যেখানেই বইটি ছাপাবার চেষ্টা করেন দেখা গেল পুলিশ আগেই সেখানে গিয়ে হাজির হয়েছে। সাভারকার ঠিক করলেন জার্মানিতে গিয়ে তিনি বইটি ছাপাবেন। তিনি জানতেন জার্মানিতে এমন প্রেস আছে যারা দেবনাগরীতে ছাপাতে পারে। তিনি দেবনাগরী হরফে বইটি ছাপানোর সিদ্ধান্ত নিলেন। জার্মানিতে ছাপা আরম্ভ হলো। খানিকটা ছাপার পর দেখা গেল এ অসম্ভব কাজ, টাইপ ভাঙা, কিছুই পড়া যাচ্ছে না। জার্মান কম্পোজিটরদের মধ্যে মারাঠি ভাষাও কারো জানা ছিল না, ফলে তারা কাজ প্রায় করতেই পারছিল না। তাই জার্মানি থেকে বইটি ছাপিয়ে আনার চেষ্টা বানচাল হয়ে গেল। সাভারকার ঠিক করলেন তিনি ফ্রান্সে গিয়ে একবার ছাপাবার চেষ্টা করে দেখবেন। কিন্তু স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা সাভারকারকে অনুসরণ করে ফ্রান্সে এলেন। তারা ফরাসি পুলিশকে পাশে পেলেন। প্রেসে প্রেসে হানা দিতে লাগলেন তারা। পাণ্ডুলিপিটি ততক্ষণে হল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা চার্জ একটু বেশি নেবে, তা নিক। বইটি যখন হল্যান্ডে ছাপা হচ্ছে, সাভারকার তখন বইটি প্যারিসে ছাপা হচ্ছে বলে রটিয়ে দিলেন। গোয়েন্দারাও ফ্রান্সের বিভিন্ন শহরে প্রেসে প্রেসে হানা দিতে লাগলেন। অভিনব ভারতের কয়েকজন সভ্যর চেষ্টায় হল্যান্ডে বইটি ছাপা সম্পূর্ণ হলো। কিন্তু ওটি এখন কি করে ভারতে পাঠাবেন সাভারকার? তবে হার মানার মানুষ তিনি নন। ইংরেজি সাহিত্যের নামকরা উপন্যাসের কভারের আড়ালে বইটি দিব্যি ভারতে পৌঁছতে লাগলো। ব্রিটিশ শাসনের পৃষ্ঠপোষকরাও না জেনে বইটি ভারতে এনে পৌঁছে দিতে লাগলেন নির্দিষ্ট জায়গায়। বইটি গোপন প্রচারের প্রায় সঙ্গে সঙ্গেই ভারতে বৈপ্লবিক আন্দোলন জ্বলে উঠল দাবানলের মতো। ইউরোপের কয়েকটি দেশেও সেই সাংঘাতিক বস্তুটা পৌঁছে গেল। বই পড়ে বইটির জ্বালামুখী ভাষা শুনে বিপ্লবীর সংখ্যা দিন দিন বাড়তে লাগল। ব্রিটিশ সরকার অভিনব ভারতের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কারো ফাঁসি, কারো যাবজ্জীবন দ্বীপান্তর হলো। তাতে কি হয়েছে? সাভারকারের টনিক বইটি গোপনে পৌঁছে গেছে বিপ্লবীদের কাছে। দরকার হলে তারাই রুখে দাঁড়াবে। ওদিকে লন্ডনে গোয়েন্দারা খেপে গেলেন সাভারকারকে গ্রেপ্তার করার জন্য। কিছুতেই তার খোঁজ পাচ্ছেন না স্কটল্যান্ড ইয়ার্ডের দুর্ধর্ষ গোয়েন্দারা। হার মানতে তারা রাজি নন। পণ করলেন যেভাবেই হোক সাভারকারকে তারা ধরবেনই। কিন্তু কিভাবে? লোকটা যেন জাদু জানে, এই আছে এই নেই, অথচ ওই একটা মানুষ তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সরকার এখন তাদের তৎপরতার ব্যাপারে সন্দিহান হয়ে উঠেছে। এখনই একটা কিছু করতে হবে। গোটা স্কটল্যান্ড ইয়ার্ডে সাজ সাজ রব পড়ে গেল, কিন্তু কোথায় সাভারকার? তার চুলের টিকিটিও তারা ছুঁতে পারলেন না। সাভারকারকে ধরার জন্য ওঁত পেতেছিলেন স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেরা। কিছুতেই তাকে ধরা যাচ্ছে না। লন্ডনে খবরের কাগজগুলোতে ইতিমধ্যে সাভারকারকে নিয়ে অনেক লেখা হয়েছে। বিশ্বের সবথেকে দক্ষ গোয়েন্দা হিসেবে যারা পরিচিত সেই স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাদের তিনি নাস্তানাবুদ করে ছাড়ছেন। খবরের কাগজগুলো ফলাও করে তা ছাপছে। বিস্ফোরক সেই পাণ্ডুলিপির প্রসঙ্গও বাদ দেয়নি তারা। খোদ লন্ডনে বসে সাভারকার যে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করছেন
তার খবরও কাগজগুলো নিয়মিত দিতে লাগলো। এরই মধ্যে লন্ডনের ট্রেনে হঠাৎ একদিন ধরা পড়ে গেলেন সাভারকার। কিংবদন্তির নায়ক ধরা পড়েছেন, হইচই পড়ে গেল সে দেশের কাগজে কাগজে। স্কটল্যান্ড ইয়ার্ডের বাছাই করা গোয়েন্দারা পাহারা দিচ্ছেন সেই গোপন কারাকক্ষ। কিন্তু 7টা দিন কাটতে না কাটতেই গোয়েন্দারা বুঝতে পারলেন তাদের সমস্ত নিরাপত্তা এবং পাহারার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সাভারকার তার দলের লোকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। শুধু তাই নয়, কারাগার থেকে তাঁর পালাবার সব ব্যবস্থাও পাকা। সঙ্গে সঙ্গে বিশেষ পাহারার ব্যবস্থা করা হলো, তাতেও কাজ হলো না। সাভারকার দিব্যি যোগাযোগ রেখে চলেছেন। প্রহরীরা হাজার চেষ্টা করেও বুঝতে পারল না কিভাবে এসব হচ্ছে। স্কটল্যান্ড ইয়ার্ড আর ঝুঁকি নিতে রাজি নয়। বন্দি যদি পালিয়ে যায় তাহলে তাদের মুখে চিমকালি পড়বে। তাই ঠিক হলো সাভারকারকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে, সেখানেই তার বিচার হবে। সেই জন্য ভারত থেকে একদল দক্ষ এবং বিশ্বস্ত সিপাহী আনা হলো। প্রহরী বেষ্টিত বিশেষ জাহাজে তাকে ভারতে পাঠানো হবে। কিন্তু জাহাজ ছাড়ার আগেই স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা এক সাংঘাতিক পরিকল্পনার কথা জানতে পারলেন। জাহাজ যখন ভারতের পথে ফ্রান্সের মার্সেই বন্দরে থামবে, তখনই জাহাজ থেকে বন্দীকে ছিনতাই করার পরিকল্পনা পাকা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই জাহাজের যাত্রা বাতিল করে দেওয়া হলো। ঠিক হলো সাভারকারকে যে জাহাজে পাঠানো হবে তার নাম গোপন থাকবে। সেই সঙ্গে জাহাজের ক্যাপ্টেনকে নির্দেশ দেওয়া হলো বিদেশি বন্দরে যথাসম্ভব না থামতে। নির্দিষ্ট দিনে জাহাজ ছাড়লেও সশস্ত্র সৈন্যরা সবসময় সাভারকারকে ঘিরে থাকে। শুধু স্নান আর শৌচের সময় তাকে কয়েক মুহূর্তের জন্য একা ছাড়া হয়। তাও সেই স্নান শৌচের ঘরে এমনভাবে একটা আয়না বসানো হয়েছে যাতে বাইরের একটা ফুটো দিয়ে প্রহরীরা সাভারকার কি করছেন না করছেন দেখতে পায়। ইংলিশ চ্যানেল অতিক্রম করে জাহাজ তখন ফ্রান্সের তীরের দিকে এগিয়ে চলেছে। সামনেই মার্সেই বন্দর। রাতও শেষ হয়ে আসছে। পালাতে হলে এখনই জাহাজ ছাড়তে হবে। কিন্তু কি করে? ভারতে যাওয়া মানেই যে ফাঁসির দড়ি গলায় পড়া, সাভারকার তা ভালোভাবেই জানেন। তাই পালাবার চেষ্টা করতেই হবে। ফ্রান্সের বিপ্লবী বন্ধুদের সঙ্গে প্ল্যান করে পালাবার যে ব্যবস্থা করা হয়েছিল তা বানচাল হয়ে গেছে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাদের জন্য। তাই ফ্রান্সের বন্ধুদের কাছ থেকে এই মুহূর্তে কোনো সাহায্য পাওয়া যাবে না। যা করার নিজেকেই করতে হবে। রাত শেষ হয়ে আসছে। একটু পরেই অন্ধকার কাটতে শুরু করবে। তাকে যে সৈন্যরা ঘিরে রেখেছিল তাদের চোখ ঘুমে ঢুলুঢুলু। তাদেরই একজনকে ডেকে সাভারকার বললেন, চলো হে বন্ধু, স্নানের ঘরে গিয়ে কাজটা সেরে নিন। সৈন্যটি তখনই তাদের কর্তাকে ডেকে আনলো। সে এসে সাভারকারকে স্নানের ঘরে নিয়ে গেল। সাভারকার জানতেন স্নানের ঘরের মাথার উপর একটা গর্ত আছে। একটা মানুষ সেখান দিয়ে গলে যেতে পারে। এক মুহূর্ত দেরি না করে সাভারকার কোটটা খুলে হুকে ঝুলিয়ে দিয়ে মাথার উপরের গর্ত লক্ষ্য করে লাফ দিলেন। পারলেন না, নিচে পড়ে গেলেন। বুঝলেন তাঁর পড়ার শব্দে এক্ষুনি ছুটে আসবে প্রহরীরা। দরজা ভেঙে সৈন্যরা স্নানঘরে ঢুকে পড়বে। তাই আর দেরি করলেন না। হুকের কোটটা ধরে ওপরের দিকে লাফ দিলেন। সেই মুহূর্তে দরজা ভেঙে সৈন্যরা ঢুকে পড়ল ঘরে। কিন্তু বন্দী কোথায়? জাহাজে অ্যালার্ম বেজে উঠল। সৈন্যরা বড় বড় টর্চ নিয়ে সমুদ্রের জলে আলো ফেলে দেখতে লাগলো। হঠাৎ একজন দেখতে পেল একটা মানুষ সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল দিয়ে তীরের দিকে এগিয়ে চলেছে। সমুদ্রের চেহারা তখন উদ্বেল। কনকনে ঠান্ডায় জল যেন বরফ, তার উপর হিমেল বাতাস, এমনিতেই হাড় কাঁপিয়ে দিচ্ছে। তাই সৈন্যদের মধ্যে কেউই জলে লাফিয়ে পড়ল না। একটা নৌকো নামিয়ে তীরের দিকে বেয়ে চলল। সেই প্রচণ্ড ঠান্ডায় অশান্ত সমুদ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে তীরে এসে সাভারকার দেখলেন সামনে পাঁচিলের মতো খাড়া পাহাড়। ওই পাহাড় টপকাতে পারলে তবেই ফ্রান্সে যেতে পারবেন। ওদেশের সরকারের কাছে আশ্রয় চাইতে পারবেন। কিন্তু পাহাড়ের ওই পাঁচিলটাই টপকাতে পারছেন না। ভীষণ পেছল। যতবার লাফ দেন পিছলে পড়ে যান। কিন্তু প্রাণান্ত প্রচেষ্টার সামনে সব বাধাই হার মানে। এবারও মানল। এক অদৃশ্য শক্তি বলে সাভারকার উঠে পড়লেন সেই পাহাড়ের পাঁচিলের উপরে। ওদিকের নৌকোটাও প্রায় এসে গেছে। শরীরে আর শক্তি অবশিষ্ট নেই। বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। কোনো রকমে একটি থানায় গিয়ে আত্মসমর্পণ করতে পারলে ব্রিটিশ প্রহরীরা আর কিছু করতে পারবে না। সাভারকারের গায়ে জামা নেই, সর্বাঙ্গ ভিজে। প্রচণ্ড শীতে তার পরনে শুধু একটি ভিজে প্যান্ট। রাস্তায় তখন সবে দু একটি করে লোক বেরুতে শুরু করেছে। সাভারকার দেখলেন প্রহরীরা তার দিকে ছুটে আসছে। আর দেরি না করে তিনিও ছুটতে শুরু করলেন।
পথে যাকে দেখেন তার কাছেই একটি পেনি চান। পাগল ভেবে তারা সরে যায়, পয়সা দেবার প্রয়োজন কেউ দেখে না। সাভারকর দেখলেন দূর থেকে একটা ট্রাম আসছে। তিনি ট্রামের দিকে ছুটছেন আর কাতর কণ্ঠে একটি পেনি চাইছেন। বলছেন, একটি পেনি দিয়ে একটি জীবন বাঁচাও। কিন্তু কেউ তার দিকে একটি পেনি ছুঁড়ে দিল না। ট্রামটা পাশ দিয়ে চলে গেল। সাভারকর উঠতে পারলেন না। ওদিকে ব্রিটিশ প্রহরীরা ছুটে আসছে। একটি পেনি পেলে তিনি ট্রামে লাফিয়ে উঠে পালাতে পারতেন। হঠাৎ একজন ফরাসি কনস্টেবলকে দেখে সাভারকর তার কাছে ছুটে গিয়ে বললেন, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, আমায় থানায় নিয়ে চলো। সাভারকরের চেহারা দেখে ফরাসি পুলিশটি ভাবল, এ নির্ঘাত পাগল। সাভারকর বলে উঠলেন, আমি পাগল নই, ক্রিমিনালও নই, আমি একজন ভারতীয়, তোমাদের রাষ্ট্রের কাছে আশ্রয় চাই। ফরাসি পুলিশটি ভেবে পায় না কি করবে। সেই মুহূর্তে 16 জন সৈন্য এসে ঝাঁপিয়ে পড়ল সাভারকরের উপর। ইংরেজ ক্যাপ্টেনের লাথিতে ছিটকে পড়লেন সাভারকর। অন্যরা যার হাতে যা ছিল তাই দিয়ে মারতে শুরু করল। চকিতে উঠে দাঁড়িয়ে বাঘের মতো ইংরেজ ক্যাপ্টেনের ওপর ঝাঁপিয়ে পড়ে তার গলা টিপে ধরলেন সাভারকর। সৈন্যরা তাড়াতাড়ি সাভারকরকে টেনে তুলে বেঁধে ফেলল। ফরাসি পুলিশটিকে বলল, এ একটা পাজি কয়েদি, জাহাজ থেকে পালিয়ে এসেছে, ধরে নিয়ে যাচ্ছি। ফরাসি পুলিশ কোনো প্রতিবাদ করল না। ভাবল, বিশ্রী একটা ঝামেলার হাত থেকে সে বুঝি রেহাই পেয়ে গেল। আমার আজকের মতন গল্প পাঠটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।